অধ্যায় 2 যেটি শিরোনাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ, এটি মূলত 4টি বড় ধারণার উপর প্রতিষ্ঠিত একটি চ্যাপ্টার, যেটি একদম শুরুতে আমি সংক্ষেপে বলে দেই যে 4টি বিশাল জিনিস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সেটি হচ্ছে প্রথমে উপযোগের ধারণা, এরপরে চাহিদার ধারণা, পরবর্তীতে যোগানের ধারণা এবং ভারসাম্যের ধারণা। এই 4টি টপিকেরই বিভিন্ন রকমের আলোচনা, ব্যাখ্যা, থিওরি, সংজ্ঞা এবং সর্বোপরি ভারসাম্যের ধারণা দিয়ে এই চ্যাপ্টারটি শেষ হয়েছে। আমরা আশা করব ধাপে ধাপে সবগুলো অংশই আমাদের এই অনলাইন ক্লাসে তোমরা পেয়ে যাবে। উপস্থাপন করছি বরাবরের মতো আমি মোহাম্মদ নজরুল ইসলাম, লেকচারার, ইকোনমিক্স, মানিকগঞ্জ গভর্নমেন্ট উইমেন্স কলেজ। ভোক্তা ও উৎপাদকের আচরণে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপযোগ। বেঁচে থাকার জন্য আমরা দ্রব্য এবং সেবা ভোগ করি। অনেক ক্ষেত্রে আনন্দের জন্য এই দ্রব্য এবং সেবা ভোগ করি। দ্রব্য এবং সেবা ভোগ করে যে আমরা তৃপ্তি পাই, এই তৃপ্তিকে উপযোগ নামের একটি শব্দ দিয়ে অর্থনীতিবিদরা প্রকাশ করেন। আসলে অর্থনীতিতে আসলে ভোক্তা এবং উৎপাদক দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দ্রব্য এবং সেবার অভাববোধ থেকে চাহিদার সৃষ্টি হয়। সেই চাহিদার একটি চাহিদা ধারণাটি তৈরি হয় উপযোগ থেকে। আমরা পরবর্তী স্লাইডে উপযোগের সংজ্ঞায় চলে যাব। অর্থনীতির ভাষায় উপযোগ আসলে একটি বিশেষ অর্থ বহন করে। সেটা হচ্ছে কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের যে ক্ষমতা, সেটা হচ্ছে উপযোগ। দ্রব্য বা সেবা যাই হোক না কেন, যেইটা মানুষের অভাব পূরণ করতে পারে বলে মনে হয় সেগুলো উপযোগ। খাদ্য, বস্ত্র, কাগজ, কলম এগুলো কিন্তু উপযোগ বিশিষ্ট। খাদ্য আমাদের ক্ষুধা নিবারণ করে, তার মানে আমাদের একটি অভাব পূরণ করে। বস্ত্র আমাদের লজ্জা নিবারণ করে, অন্য একটি অভাব পূরণ করে। এবং কলম বা কাগজ আমাদের লেখাপড়া করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে যে এটিও কোনো একটি অভাবকেই তারা পূরণ করছে। অধ্যাপক মিয়ার্স তিনি বলেছেন, উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব মেটাতে সক্ষম। আসলে উপযোগের সাথে ভোক্তার রুচি, অভ্যাস, আয় এইগুলো যেমন সম্পর্ক আছে, তেমন কিন্তু সম্পর্ক আছে মানসিক অবস্থার উপর, যেটি আমরা বিশ্লেষণ পরবর্তী স্লাইডে করব। এই স্লাইডে আমরা উপযোগের সংজ্ঞাটি এক কথায় যদি আমরা বলতে চাই, আমরা বলতে পারি দ্রব্য বা সেবার যে ক্ষমতা মানুষের অভাব মেটাতে সক্ষম, সেই ক্ষমতাই হচ্ছে অর্থনীতির ভাষায় উপযোগ। আমরা উপযোগের কি ফিচারগুলো দেখি।
উপযোগের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পারি তার মধ্যে প্রথম ধারণাটি অর্থনীতিবিদ মার্শাল তার প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে বলেছিলেন। তিনি বলেছিলেন যে উপযোগ হচ্ছে একটি মনস্তাত্ত্বিক ধারণা। কেন উপযোগ মনস্তাত্ত্বিক ধারণা বলেছেন? কেননা কোনো একটি দ্রব্যর যে পরিমাণ অভাব পূরণ করেছে একজন ভোক্তার, সেটি আসলে ভোক্তার মনস্তাত্ত্বিকভাবে একটি ক্যালকুলেশন করার মতো একটা ব্যাপার। অর্থাৎ একজন ভোক্তা কোনো একটা দ্রব্য থেকে কতটুকু উপকার পেলেন, কতটুকু অভাব পূরণ হলো, এটি কিন্তু সেই নির্দিষ্ট ভোক্তার মনস্তাত্ত্বিক অবস্থার উপর নির্ভর করছে। হতে পারে একই দ্রব্য অন্য একজন ভোক্তার ক্ষেত্রে সেই একই পরিমাণ উপযোগ বহন করবে না। এবং এই উপযোগী ধারণাটা কিন্তু এটি কোথাও কিন্তু কোনো ব্যাংকে বা কোথাও সঞ্চিত করে রাখার মতো একটি ব্যাপার না, সম্পূর্ণভাবে মানসিক একটা ব্যাপার যে একজন ভোক্তা কতটুকু তৃপ্তি, কতটুকু তার অভাব মেটানোর অবস্থা হলো সেটি কিন্তু একজন ভোক্তাই ব্যাখ্যা করতে পারবেন। সুতরাং এইটি আসলে কোনো একটি মানদণ্ডে বা কোনো একটি কাটা কম্পাসে ক্যালকুলেশন করার মতো একটি ব্যাপার সব সময় না। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ভোক্তার রুচি, অভ্যাস, আয় এটির পরিবর্তনের সাথে সাথে কোনো দ্রব্যের উপযোগের পরিবর্তন ঘটে। এই বৈশিষ্ট্যটি প্রথম বৈশিষ্ট্যেরই একটি এক্সটেনশন। আমরা একটি উদাহরণের মাধ্যমে এটি বুঝতে পারি। ধরে নাও সকালের নাস্তায় আমাদের দেয়া হলো, আমাদের এই স্ক্রিনে যেই ছবিটি দেয়া হচ্ছে সেই খাদ্যদ্রব্যটি, অর্থাৎ একটি পাউরুটি। এখন সকালের নাস্তা হিসেবে পাউরুটি এটি কিন্তু এটি গ্রহণ করে একজন ভোক্তা তৃপ্তি পাবে কি পাবে না, এটি কিন্তু নির্ভর করছে তার রুচির উপর। আমাদের আশেপাশে অনেকেই আছে হয়তো এইটি ব্রেকফাস্ট হিসেবে নিয়ে অত্যন্ত খুশি হবেন, সুতরাং এই রুটিটি উপযোগ হিসেবে তার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বেশ বড় উপযোগ তৈরি করতে পারে। আবার এমনও হতে পারে যার হয়তো এই রুটিটি খেয়ে অভ্যাস নেই, যিনি হচ্ছেন প্রতিদিন সকালে হয়তো বা ভাত খান অথবা বাংলাদেশের বহুল প্রচলিত খিচুড়ি গ্রহণ করেন, তার কাছে হয়তো সেই একই দ্রব্য সেটি হয়তো উপযোগ অনেক কম। তাহলে আমরা বুঝতে পারছি যে একই দ্রব্য থেকে আসলে উপযোগ সবসময় একই নাও হতে পারে। এটি নির্ভর করে যিনি গ্রহণ করছেন, অর্থাৎ ভোক্তার রুচির উপর, তার অভ্যাসের উপর, তার আয়ের উপর এবং অন্যান্য সূচকের উপর। তৃতীয় বৈশিষ্ট্যে আমরা চলে যাই। তৃতীয় বৈশিষ্ট্যে বলেছে উপযোগের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নাই। দ্রব্যটি কোনো না কোনোভাবেই যদি মানুষের একটি অভাব পূরণ করতে পারে তাহলে বুঝতে হবে এটির উপযোগ রয়েছে। একটি ব্যাড এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, আমার মনে হয় জিনিসটি পরিষ্কার হবে। ধরে নাও কেউ একজন ধূমপান করছে। আমরা সবাই জানি ধূমপান স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এটি সামাজিকভাবে প্রমাণিত। কিন্তু কোনো না কোনোভাবে হয়তো আমাদেরই কাছের কেউ অথবা অন্য কেউ তিনি ধূমপানের সাথে এতটাই সম্পৃক্ত যে তিনি তার দৈনন্দিন গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ তিনি ধূমপান ছাড়া করতে পারছেন না। তাহলে এই ধূমপান অর্থাৎ এই ধূম্রশলাকা এই ব্যক্তির জন্য কি কোনো অভাব পূরণ করতে পারে? অর্থাৎ ওই ব্যক্তির জন্য কি একটি ধূম্রশলাকা কোনো উপযোগ বহন করতে পারে? উত্তর হচ্ছে এই উপযোগের সাথে সেই ব্যক্তি যে উপযোগটি পাচ্ছেন এটার সাথে আসলে নৈতিকতার সম্পর্ক নেই। কোনো না কোনোভাবে এই ব্যক্তি এই ধূমপান থেকে উপযোগ গ্রহণ করতে পারছেন। সুতরাং আমরা যদি তর্কের খাতিরে ধরে নেই যে এটি তার কোনো একটি অভাব পূরণ করতে পারছে, অর্থাৎ ওই ধূমপায়ী ব্যক্তির ধূমপানের মতো একটি কাজের অভাব পূরণ করতে পারছে, তাহলে বুঝতে হবে সেটির উপযোগ আছে। অর্থাৎ উপযোগের সাথে আসলে নৈতিকতার সম্পর্কটি নেই।
কোনো না কোনোভাবেই যদি আমাদের যে কারো কোনো অভাব সে পূরণ করতে পারে, তখনই বোঝা যাবে যে ওই দ্রব্যটির ভোক্তার কাছে উপযোগ রয়েছে। এখন আমরা আসি, এতক্ষণ যে আলোচনা করেছি সেই উপযোগ আমরা কিভাবে পরিমাপ করব। আগেই বলা হয়েছে উপযোগ আসলে একটি মনস্তাত্ত্বিক অবস্থা। এটি ভিন্ন হতে পারে ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে। একই দ্রব্য ভিন্ন লোকের কাছে ভিন্ন ভিন্ন উপযোগ বহন করতে পারে, আবার একই ব্যক্তির কাছে ভিন্ন দ্রব্য ভিন্ন উপযোগ বহন করতে পারে। এই বিষয়গুলো মাথায় রেখে আসলে অর্থনীতিবিদরা উপযোগ পরিমাপের জন্য দুটি দিক থেকে বিবেচনা করেছেন। প্রথম দিক হচ্ছে কার্ডিনাল অ্যাপ্রোচ এবং দ্বিতীয়টা হচ্ছে অর্ডিনাল অ্যাপ্রোচ। কার্ডিনাল অ্যাপ্রোচে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, কার্ডিনাল অ্যাপ্রোচে উপযোগ হিসাব করা যায়, অর্ডিনাল অ্যাপ্রোচে উপযোগ হিসাব করা যায় না। আমরা বিস্তারিত দেখছি। প্রথমে আমরা ধরি কার্ডিনাল ইউটিলিটি বা সংখ্যাগত উপযোগ। সংখ্যাগত উপযোগে উপযোগ যেটি আমরা এতক্ষণ উপযোগের ধারণা নিয়ে আলোচনা করেছি, সেই উপযোগটি সংখ্যায় বিবেচনা করা হয় এবং এই সংখ্যার উপর ভিত্তিতে উপযোগ পরিমাপ করা হয়। একটু উদাহরণ দেই। ধরে নাও কোনো এক ব্যক্তি দুটি দ্রব্য গ্রহণ করছে। প্রথম দ্রব্য থেকে তিনি যদি 12 টাকার উপযোগ পান এবং দ্বিতীয় দ্রব্য থেকে তিনি যদি 10 টাকার উপযোগ পান, তাহলে দুটি দ্রব্য মিলে উনি কিন্তু 12 টাকার উপযোগ পাচ্ছেন। অর্থাৎ প্রথম দ্রব্য, উনি যদি দ্বিতীয় দ্রব্যটি গ্রহণ না করেন তাহলে প্রথম দ্রব্য থেকে 12 টাকার এবং দুটি দ্রব্য যদি একসাথে গ্রহণ করেন 12 যোগ 10 22 টাকার উপযোগ তিনি গ্রহণ করছেন। আমরা এখানে টাকার উদাহরণ দিয়েছি, কিন্তু কার্ডিনাল ইউটিলিতে সেই উপযোগ পরিমাপের এককের নাম হচ্ছে ইউটিল, অর্থাৎ একটি কাল্পনিক একক, যে কাল্পনিক এককের মাধ্যমে সংখ্যাগতভাবে উপযোগ হিসাব করা হয়। আমরা আরো একটি উদাহরণ দিচ্ছি। ধরে নাও তোমরা একটি রোদনস্নাত দিনে কড়া রোদের মধ্যে প্রায় 1 ঘন্টা হেঁটে এক জায়গায় পৌঁছেছ। এই অবস্থায় তোমাদের কি প্রয়োজন হবে? স্বাভাবিকভাবেই কোনো একটি পানীয়ের প্রয়োজন হবে। এখন তোমার সামনে 3টি অপশন আছে। একটি হচ্ছে 1 বোতল পানি, তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, 1 কাপ ধুমায়িত গরম চা এবং একটি কোমল পানীয়। প্রশ্ন হচ্ছে যে 3টি যে কোনোটি তুমি গ্রহণ করতে পারো, কোনটি তুমি গ্রহণ করবে? স্বাভাবিকভাবে যেটি তোমার এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন, যেটি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন, সেটি তোমাকে সবচেয়ে বেশি উপযোগ প্রদান করবে। তাহলে একজন স্বাভাবিক মানুষ হিসেবে আসলে 1 ঘন্টা রোদের নিচে দাঁড়িয়ে থাকার পর আমাদের পানি সবচেয়ে বেশি প্রয়োজন হবে। তাহলে সবচেয়ে বেশি সংখ্যক উপযোগ আমরা পেতে পারি পানি থেকে, এবং স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে সেই অবস্থায় 1 কাপ ধুমরো চায়ের উপযোগ একটা মানুষের কাছে থাকবে না। অন্য সময় থাকতে পারে, হয়তো একটি বৃষ্টির দিনে অথবা শীতকালে, কিন্তু এই অবস্থায় হয়তো থাকবে না। 1 কাপ কোনের কদরও হয়তো থাকবে, উপযোগ থাকবে, তবে 1 ঘন্টা হেঁটে আসার পর রোদের নিচে পানির কদর যেরকম সেরকম না, তা হয়তো চায়ের থেকে বেশি হবে কিন্তু পানির থেকে কম হবে। সুতরাং আমরা যদি এখানে হিসাব করি, আমরা 1 বোতল পানি থেকে 20 ইউটিল উপযোগ পাচ্ছি। এখানে বলে রাখি যে সম্পূর্ণই এটি কাল্পনিক, মানসিক। আমরা পানি থেকে যে 20 ইউনিট পাবো সেটি একেবারেই কাল্পনিক এবং মনস্তাত্ত্বিক ধারণা। সেখানে 10ও হতে পারে, তোমার পছন্দ মতো তুমি এটি নিয়ে হিসাব করতে পারো। যেহেতু এই অবস্থায় 1 কাপ গরম চায়ের উপযোগ নেই বললেই চলে, এখানে ইউটিল 0, এবং একটি সফট ড্রিঙ্ক, তার হয়তো কিছু উপযোগ রয়েছে, যেহেতু আমরা অনেক গরমের মধ্যে হেঁটে এসেছি, সেটি হয়তো বা 10 ইউটিল, কিন্তু সেটি এত বেশি না যেটি এই মুহূর্তে আমরা পানি থেকে পাবো। সুতরাং এখান থেকে আমরা সংখ্যাগত উপযোগ
যদি আমরা বিবেচনা করি, আমরা প্রতিটি দ্রব্য থেকে প্রাপ্ত উপযোগটা আমরা সংখ্যায় পরিমাপ করব। পানি থেকে 20, চা থেকে 0 এবং সফট ড্রিঙ্কস থেকে 10। সুতরাং সংখ্যাগত উপযোগে আমরা এভাবে একটি কাল্পনিক সংখ্যার মাধ্যমে আমরা বিভিন্ন বস্তু থেকে উপযোগ মেজার করতে পারি। আমরা উপযোগ পরিমাপের মধ্যে ছিলাম। আমরা দ্বিতীয় পেয়েছি পর্যায়গত উপযোগ। পর্যায়গত উপযোগে কি হয়? এই পদ্ধতিতে ভোক্তার পছন্দের ক্রম অনুসারে উপযোগের তুলনা করা হয়। অর্থাৎ একজন ভোক্তার বিভিন্ন ধরনের অপশন তিনি পর্যায়ক্রম তৈরি করবেন, কোনটি তিনি বেশি পছন্দ করছেন এবং যেটি তিনি বেশি পছন্দ করেছেন তারপরে তিনি কোনটি নেবেন এবং তারপরে কোনটি, এভাবে একের পর এক পর্যায় করে তিনি বলতে পারবেন না কোনটি থেকে তিনি কোনটি পার্টিকুলার উপযোগ পাচ্ছেন, কিন্তু তিনি বলতে পারবেন এটির থেকে এটি ভালো অথবা ওইটির থেকে এটি ভালো নয়। সে তুলনাটা করা সম্ভব হবে এবং পর্যায়গতভাবে এভাবেই সেই উপযোগটা মেজার করা হয়। আমরা আগের উদাহরণে আসি। আমাদের 1 ঘন্টা রোদে হেঁটে আসার পর আমাদের সামনে যে 3টি চয়েস ছিল সেটা হচ্ছে পানি, ধুমড়ো চা এবং সফট ড্রিঙ্কস। কোনটি থেকে একজন ভোক্তা এই অবস্থায় সবচেয়ে বেশি উনি পছন্দ করবেন? সবার আগে নিশ্চয়ই তিনি তালিকায় রাখবেন সেই পানি, এরপরে তালিকায় রাখতে পারেন হয়তো সেই সফট ড্রিঙ্কস এবং তার পরবর্তীতে তিনি রাখবেন হচ্ছে সেই ধুমায়িত চা। সুতরাং পছন্দক্রম 1 আকারে যদি আমরা পানিকে রাখি, চাকে রাখবো 3টির মধ্যে পছন্দক্রম 3 এবং সেই ড্রিঙ্কসটিকে রাখবো পছন্দক্রম 2। সুতরাং পর্যায়গত উপযোগে আমরা বিভিন্ন দ্রব্যের ভোগের পর্যায় ফার্স্টে তৈরি করব এবং কোনটি পছন্দক্রম থেকে কোনটি বেশি পছন্দ করব সেটি এবং কোনটি কম পছন্দ করব সেটি আলাদা করে আমরা সেটি মেজার করব। আমাদের উদাহরণে যেটি দেখেছিলাম, আমরা প্রথম পছন্দক্রম হিসেবে পানি, দ্বিতীয় পছন্দ হিসেবে সফট ড্রিঙ্ক এবং তৃতীয় পছন্দ ক্রম হিসেবে চা রেখেছিলাম। সুতরাং পর্যায়গত উপযোগে আমরা এভাবেই পরিমাপ করব। আমরা এর আগের স্লাইডগুলোতে উপযোগ পরিমাপ নিয়ে আলোচনা করেছি। আমরা পেয়েছি উপযোগ পরিমাপের 2টি অ্যাপ্রোচ রয়েছে, একটি হচ্ছে কার্ডিনাল অ্যাপ্রোচ, একটি হচ্ছে অর্ডিনাল অ্যাপ্রোচ, সংখ্যাগত এবং পর্যায়গত। আমরা এই দুটির তুলনা করব। তোমাদের সামনে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সবুজ রঙের যে বক্সটি সেটি সংখ্যাগত উপযোগকে নির্দেশ করছে এবং নীল রঙের যে বক্সটি সেটি পর্যায়গত উপযোগ নির্দেশ করছে এবং বাম দিকের হলুদ বক্সে তুলনার এককগুলো আমরা রেখেছি। প্রথমে কিভাবে পরিমাপ করা হয় সেটি যদি আমরা দুটির মধ্যে তুলনা করি, আমরা পাবো সংখ্যাগত উপযোগে আমরা উপযোগকে একটি কাল্পনিক সংখ্যায় নিয়ে আসি এবং এই সংখ্যাটিকে বলি আমরা ইউটিল এবং প্রতি একক ইউটিল পরিমাপের মাধ্যমে আমরা উপযোগ পরিমাপ করি। অন্যদিকে পর্যায়গত উপযোগে আমরা বিভিন্ন দ্রব্যের ভোগকে পছন্দক্রম তৈরি করি এবং পছন্দক্রম থেকে আমরা পর্যায়গতভাবে উপযোগ পরিমাপ করি। আমরা দেখি কোন কোন অর্থনীতিবিদগণ কাকে সাপোর্ট করেছেন। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ওয়ালরাস, জেভেন্স, ওনারা আমাদের আসলে এই কার্ডিনাল ইউটিলিটি বা পরিমাণগত উপযোগের প্রাথমিক ধারণা প্রদান করেছিলেন এবং পরবর্তীতে অর্থনীতিবিদ অধ্যাপক আলফ্রেড মার্শাল এই কার্ডিনাল ইউটিলিটি বিস্তারিত ব্যাখ্যা এবং পরিমাপের পদ্ধতি সম্পূর্ণ ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করেন।
অন্যদিকে প্রফেসর J.R. হিগস, R.J. অ্যালেন প্রমুখ অর্থনীতিবিদগণ তাদের মতে উপযোগ ছিল একটি মানসিক ধারণা। তাই একজন ব্যক্তি একটা দ্রব্য কিভাবে উপযোগ পেয়েছেন, কি পরিমাণ উপযোগ পেয়েছেন, তা তাদের মতে সংখ্যা দিয়ে বিবেচনা করা উচিত না। তারা মনে করেন উপযোগ হচ্ছে পর্যায়গতভাবে পরিমাপযোগ্য, সংখ্যাগতভাবে নয়। এই পর্যায়গত পরিমাপকে তারা পছন্দক্রম হিসেবে নির্দেশ করেছেন। সুতরাং তাদের মতে আসলে পছন্দক্রম ধরে এই উপযোগটা নির্ধারণ করা উচিত। এবার তৃতীয় তুলনার বিষয়ে আসি। তৃতীয় বিষয় হচ্ছে বিভিন্ন উপযোগের মধ্যে তুলনার সামর্থ্য। আমরা দেখেছি সংখ্যাগত উপযোগের ক্ষেত্রে বিভিন্ন উপযোগের মাধ্যমে কিন্তু একই ব্যক্তির বিভিন্ন দ্রব্য গ্রহণের উপযোগকে যেমন পরিমাপ করা যায়, তেমনি বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকমের উপযোগ গ্রহণ করছেন সেটিও কিন্তু পরিমাপ করতে পারছেন। অর্থাৎ একজন ব্যক্তি তিনটি দ্রব্য থেকে মোট কত উপযোগ পাচ্ছেন সেটি কিন্তু যেমন যোগ করা যায়, তেমনিভাবে একজন ব্যক্তি কত উপযোগ পেলেন সেটি অন্য একজন ব্যক্তি কত উপযোগ পেলেন সেটির সাথে তুলনা করা যায়। অন্যদিকে অর্ডিনাল ইউটিলিটি বা পর্যায়গত উপযোগে আমরা দেখেছি আসলে এখানে একজন ব্যক্তি বিভিন্ন দ্রব্য থেকে যে উপযোগ পাচ্ছেন সেটি কিন্তু একটি ক্রম তৈরি করছেন, এবং এই ক্ষেত্রে কিন্তু এটি খুবই একটি কঠিন কাজ যে তিনি মোট কত উপযোগ পাচ্ছেন বিভিন্ন দ্রব্য থেকে। তিনি বলতে পারেন যে তিনি যে দুটি বা তিনটি দ্রব্য গ্রহণ করেছেন তার মধ্যে একটি বেশি ভালো, একটি কম ভালো এবং অপরটি হয়তো ভালো নয়, কিন্তু তিনি বলতে পারবেন না যে তিনটি থেকে মোট কতটুকু তৃপ্তি তিনি পেয়েছেন। সেই যোগটা কিন্তু এই অর্ডিনাল ইউটিলিটিতে করা যায় না। আর একই সাথে হচ্ছে এই বিভিন্ন ভোক্তার বিভিন্ন দ্রব্যের প্রতি অবস্থানগত পার্থক্যটা কিন্তু বিবেচনা করা যায় শুধুমাত্র। অর্থাৎ একজন ভোক্তা বিভিন্ন দ্রব্যতে কোনটির থেকে কোনটি বেশি পছন্দ করছেন সেটি শুধু বিবেচনা করা যায়। সুতরাং একটি তুলনামূলক অবস্থান থেকেই পর্যায়গত উপযোগটি কাজ করে। আজকে এই পর্যন্তই। আজকে আমরা দেখলাম উপযোগের সংজ্ঞা, উপযোগের পরিমাপ, পর্যায়গত উপযোগ কিভাবে আমরা মেজার করব, পরিমাণগত উপযোগ আমরা কিভাবে মেজার করব। আগামী ক্লাসে আমরা আশা করি প্রাথমিক উপযোগ, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ নিয়ে আলোচনা করব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আর একটি অনুরোধ তোমাদের প্রতি, প্লিজ স্টে হোম, স্টে সেফ। আমাদের ক্লাস ফলো করো। ক্লাসের বিস্তারিত এবং ক্লাস নিয়ে কোনো সমস্যা, কোনো প্রশ্ন থাকলে সবাই নিচে কমেন্ট করো। আর সবাই সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।